শুভ সকাল শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি প্রভাষক দুলাল চন্দ্রনাথ, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি অংশীদারি ব্যবসায়ের ষষ্ঠ ক্লাস নেব, অর্থাৎ শেষ ক্লাস। এই অধ্যায়ে আমাদের ক্লাস শেষ, অর্থাৎ আমরা আর এই অধ্যায়ে ক্লাস নিব না। 6 ধরনের অঙ্ক আমার আলোচনা হয়ে যাবে। এখানে আমি প্রথম থেকে মোটামুটি সব ধরনের অঙ্ক আলোচনা করে ফেলেছি। ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি ভালো আছি। নিশ্চয়ই ভালো আছো। ভালো করে পড়াশোনা করো। তো যাই হোক, আজকে আমি যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ঋণ সংক্রান্ত হিসাব। আমরা সাধারণ অঙ্ক করিয়েছি, নিশ্চয়তা করিয়েছি, চলতি হিসাব করিয়েছি, সমন্বয় সংক্রান্ত সমস্যা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ঋণ সংক্রান্ত হিসাব নিয়ে, অর্থাৎ কোনো একজন অংশীদার কারবারে ঋণ নিয়ে আসবে সেই সংক্রান্ত হিসাব এখানে আমরা আজকে আলোচনা করব। কিভাবে ঋণ হিসাব করতে হয় এবং ঋণ হিসাবের সাথে অন্যান্য হিসাবগুলো করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। মাহমুদুল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? যাই হোক, এখন আমি বরিশাল বোর্ড 2017 সালে এই ঋণ হিসাব সংক্রান্ত একটি অঙ্ক এসেছিল, সেটি নিয়ে আমি আলোচনা করব। আমি উদ্দীপক পড়ছি, তোমরা সবাই বের করো। বরিশাল বোর্ড 2017, তোমরা বই খুলো, বইতে এটা আছে। দেখো, আমি উদ্দীপক পড়ছি, তোমরা আমার সাথে ধরো। বইতে এটা আছে, বইয়ের সাথে সাথে স্ক্রিনেও দেখা যাচ্ছে। আমিন ও মতিন একটি অংশীদারি কারবারে 2 জন অংশীদার, তারা 2:1 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে নেয়। জানুয়ারি 2016 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 2 লক্ষ টাকা ও 2,40,000 টাকা। চুক্তি অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মতিন মাসিক 2,000 টাকা বেতন পায়। মাসে 2,000 টাকা করে বেতন কে পায়? মতিন। বছরের মাঝামাঝি আমিন 60,000 টাকা অতিরিক্ত মূলধন কারবারে আনয়ন করেন, অর্থাৎ সে প্রারম্ভিক মূলধন ছিল মতিনের 2 লক্ষ টাকা, এখন সে আরো অতিরিক্ত মূলধন নিয়ে আসছে 60,000 টাকা, তাহলে তার মূলধন হয়ে গেল 2,60,000। কিন্তু অতিরিক্ত মূলধনটা বছরের মাঝামাঝি এনেছে, তাই অতিরিক্ত মূলধনের উপর 6 মাসের সুদ হবে। এরপরে বলা হচ্ছে 30 সেপ্টেম্বর তারিখে মতিন 40,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করে, যার উপর 12% হারে সুদ প্রদেয়। অর্থাৎ মতিন 40,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করে, এই ঋণের উপর তাকে 12% সুদ দিতে হবে। উক্ত বছরে আমিন কারবার হতে 16,000 টাকা ও মতিন 1 সেপ্টেম্বর 12,000 টাকা উত্তোলন করে। এখানে একটা বিষয় দেখো, আমিন যে উত্তোলনটা করেছে এটি সে কখন উত্তোলন করেছে কিছু বলা নেই।
কিন্তু মতিন যে উত্তোলনটা করেছে সেটা 1 সেপ্টেম্বর 16 তারিখ উল্লেখ করা আছে। এখানে যখন তারিখ উল্লেখ থাকবে তখন আমরা সেই অনুযায়ী সুদ ধরব। আর যখন তারিখ দেওয়া না থাকবে, যেমন আমিনের উত্তোলনের তারিখ নেই, তাই এটার উপর 6 মাসের সুদ ধরব। আর মতিনের উত্তোলনের তারিখ দেওয়া আছে, তাই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসের সুদ ধরব। এরপরে বলছে অংশীদারগণ মূলধন উত্তোলনের উপর 5%, 10% সুদ ধার্য করে। এটা বলা আছে মূলধনের উপর 5%, উত্তোলনের উপর 10%। এরপরে বলা হচ্ছে উপরোক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে কিন্তু মতিনের বেতন ডেবিট করার পর, এখানে একটা কথা, আমি বেতন ডেবিট করার পর এটা কি হবে, বেতন যদি ডেবিট করা হয় সেটি লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে না। নিয়ম হচ্ছে বেতন যদি ডেবিট হয় তাহলে সেটি লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে না। এটা হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসায়ের নিয়ম। যেহেতু এখানে মতিনের বেতন ডেবিট হয়েছে তাই সেটি লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে না। তার মুনাফাগত ৭৫,১০০ টাকায় উপনীত হয়। এই হচ্ছে আমাদের উদ্দীপক। আশা করি তোমরা উদ্দীপক বুঝতে পেরেছ। এতগুলো অঙ্ক করেছি আমরা, 5টা অঙ্ক, আজকে নিয়ে 6টা। তো উদ্দীপকে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। এখন আমি করণীয়গুলো দেখছি। ক, মতিনের ঋণ হিসাব প্রস্তুত করো। খ, লাভ ক্ষতি আবন্টন হিসাব দেখাও। গ, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো প্রথমে আমরা মতিনের ঋণ হিসাব প্রস্তুত করব। ঋণ হিসাব যখন আমরা প্রস্তুত করব তখন ঋণ হিসাবের একটা ছক কাটব। ঋণ হিসাব হচ্ছে একটা খতিয়ান। ঋণ হিসাব হচ্ছে একটা খতিয়ান। তোমরা এরকম একটা ছক কাটো, তারিখ, বিবরণ, টাকা, তারিখ, বিবরণ, টাকা, এভাবে তোমরা একটা ছক কেটে নাও। ঋণ হিসাবে ছক কাটার জন্য আমি 20 সেকেন্ড সময় দিচ্ছি। মতিনের ঋণ হিসাব, এখানে আমরা আরেকটু ব্যাকে যাচ্ছি উদ্দীপকে। দেখো এখানে বলা হচ্ছে যে 30 সেপ্টেম্বর তারিখে মতিন 40,000 টাকা কারবারে ঋণ নেন। এই ঋণটা হচ্ছে মতিন নিয়ে আসে কারবারে, তাকে 12% সুদ দিতে হবে। এই লেনদেনটার আলোকে আমরা ঋণ হিসাবটা প্রস্তুত করব। তো দেখো এখন ক্রেডিট দিকে, মানে ডান পাশে দেখো 2016 সেপ্টেম্বর 30 নগদান হিসাব। ওখানে আমাদের উদ্দীপকে ছিল, বা তোমরা তোমাদের সামনে যদি বই থাকে তোমরা বইতে দেখো উদ্দীপকে আছে 30 সেপ্টেম্বর তারিখে ঋণ নিয়ে আসে, ঋণ কারবারে প্রদান করে, এই জন্য তারিখ দিয়েছে সেপ্টেম্বর 30। নগদান হিসাব, কারণ ঋণের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, এই জন্য ঋণ হিসাবের ক্রেডিট দিকে নগদান হিসাব বলে আমরা লিখলাম 40,000, অর্থাৎ ঋণটা সে আনলো মতিন। এরপরে
যখন ডিসেম্বর মাস আসবে বছর শেষ, তখন তাকে ঋণের উপর সুদ দিতে হবে, ঋণের সুদ। তাহলে আমার এই 40,000 টাকা ঋণের উপর সুদ দিব সেপ্টেম্বর থেকে শুরু করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ছয় বছর পর মনে হচ্ছে স্যার আপনার ক্লাস করছি, খুব ভালো লাগছে। হ্যাঁ সুমিত, ধন্যবাদ। তুমি ক্লাস দেখছো। তোমরা তো বের হয়েছ সম্ভবত 14তে, না? হ্যাঁ 14-13-তে তোমরা ভর্তি হয়েছিলে। তোমার বাচ্চা তো এখন কলেজে, স্কুলে পড়ে। যাই হোক সুমিত, ধন্যবাদ। তোমার ছেলেও যেন আমার স্টুডেন্ট হয়। ঠিক আছে, এখন আমি ঋণের সুদটা নিয়ে একটু কথা বলছি। ঋণের সুদ, ঋণের সুদ কীভাবে ধরলাম? এই 40,000 টাকা তোমরা ক্যালকুলেটারে করো। 40,000 ইন্টু 12%। 12% কেন? আমাদের উদ্দীপকে বলা ছিল 12%। এই যে এখানে বলা আছে দেখো, 40,000 টাকা ঋণ, 12% সুদ। তাহলে তোমরা ক্যালকুলেটারে করো 40,000 ইন্টু 12%, বের হবে 1 বছরের। যেহেতু সেপ্টেম্বর শেষ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের আমরা সুদ ধরব। সেই হিসাবে তোমরা দেখো কত টাকা সুদ আসে। সেপ্টেম্বর 30 তারিখে ঋণটা নিয়ে আসছে, তাহলে সেপ্টেম্বর মাসে সুদ ধরতে হবে না। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের সুদ ধরবো। 40,000 ইন্টু 12%, 4800। 4800কে তুমি যদি 12 দিয়ে ভাগ করো তাহলে 400 টাকা। 3 মাসে 3×4 1200 টাকা। তাহলে ঋণের সুদ হচ্ছে 1200 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন 40,000 আর 1200 যোগ করলে 41,200 টাকা। যাই হোক, এটাই ঋণ হিসাব হয়ে গেল। এটা ব্যালেন্স সিডি 41,200। এটাকে আমরা বিডি করে দিলাম, ঋণ হিসাব শেষ হয়ে গেল। আশা করি ঋণ হিসাব নিয়ে কারো কোনো সমস্যা নেই। যদি কারো ঋণ হিসাব নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা প্রশ্ন করতে পারো। হ্যাঁ 1200 টাকা হবে মিনহাজ, আমি 1200ই দিয়েছি দেখো। তাহলে 40,000 যোগ 1200, 41,200 টাকা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। সেটাকে বিডি করে দিলাম। ধন্যবাদ। মিনহাজ রেসপন্স করছে, আমি চাই সবাই রেসপন্স করুক। ওকে, আমরা এখন করণীয় খতে চলে যাচ্ছি, লাভ ক্ষতি আবন্টন হিসাব। তো অ্যাকর্ডিং টু রুলস, অ্যাকর্ডিং টু ছক, আমাদের লাভ ক্ষতি আবন্টন হিসাবে কি কি আসবে আমরা জানি। সেই মোতাবেক দেখো কি কি দফা এসেছে। ক্রেডিট দিকে লাভ ক্ষতি হিসাব নিট মুনাফা 75,100, এটা উদ্দীপকে দেওয়া আছে। তোমরা উদ্দীপকটা সামনে রেখেছ, দেখো একদম নিচে 75,100 টাকা নিট মুনাফা দেওয়া আছে। তারপরে উদ্দীপকের দেখো মাঝামাঝিতে বলা হচ্ছে, একদম শেষের একটু উপরে আর কি, এক লাইন উপরে, যে মূলধন ও উত্তোলনের উপর সুদ ধরতে হবে। মূলধনের উপর 5%, উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। তা আমি এগুলা বের করেছি, একটু দেখাই। যেমন উত্তোলনের সুদ, আমিন 16,000 টাকা উত্তোলন করেছে, তার উপর 10% হারে 6 মাসের সুদ হবে 800 টাকা। মতিন 12,000 টাকা উত্তোলন করেছে, 10% হারে 4 মাসের সুদ হবে 400 টাকা। এখানে 6 মাস, এখানে 4 মাস কেন? দেখো উদ্দীপকে বলা হচ্ছে উত্তোলনের ক্ষেত্রে মতিন সেপ্টেম্বরে উত্তোলন করেছে, 1 সেপ্টেম্বর, এই জন্য মতিনের
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস হবে। আর আমিন তার কোনো তারিখ নেই কখন সে উত্তোলন করেছে, এই জন্য আমিনের 6 মাসের সুদ হবে। অর্থাৎ নিয়ম অনুযায়ী অংশীদারি ব্যবসায় যদি উত্তোলনের সুদ না থাকে, তাহলে মানে তারিখ না থাকে, তাহলে আমরা 6 মাসের সুদ ধরব। এই হলো উত্তোলনের সুদ। আর মূলধনের সুদ দেখো, একটু বোঝার আছে। আমিনের প্রারম্ভিক মূলধন ছিল 2 লক্ষ, 5% হারে সুদ ধরেছি। আবার 60,000 টাকা সে অতিরিক্ত মূলধন এনেছে, 5% হারে 6 মাসের সুদ ধরলে মোট দুটা মিলে একসাথে হয় 11,500 টাকা। এটি হচ্ছে আমিনের মূলধনের সুদ, 11,500 টাকা। তারপর আছে মতিন, সে 2,40,000 টাকা উত্তোলন করে 5% হারে। মতিনের প্রারম্ভিক মূলধন ছিল 2,40,000, 5% হারে তার সুদ হয় 12,000 টাকা। অর্থাৎ আমিনের প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন দুটার উপর সুদ হবে। আর মতিনের যেহেতু অতিরিক্ত মূলধন নাই, শুধু প্রারম্ভিক মূলধনের উপর সুদ হবে। তাহলে আমরা মূলধনের সুদ, উত্তোলনের সুদটা বের করলাম, এগুলো আমরা অঙ্কে বসাচ্ছি। মূলধনের সুদ ডেবিট পাশে, উত্তোলনের সুদ ক্রেডিট পাশে, দুটো আমরা বসালাম। এরপরে ঋণের সুদ। মতিন ঋণ আনছিল, ঋণের সুদ 1200 টাকা, এটা আমরা বের করেছিলাম করণীয় কতে। সেই 1200 টাকা ঋণের সুদ আমরা দিলাম। এছাড়া আমাদের এখানে আর কিছু আসবে না। এখন একটা দফা ছিল বেতন পাবে উদ্দীপকে, তোমরা নিশ্চয়ই এটা দেখেছো। এই যে চুক্তি অনুযায়ী মতিন 2,000 টাকা বেতন পাবে, তাহলে বেতনটা আমরা দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ একদম নিচে বলা হচ্ছে বেতন ডেবিট করা হয়েছে। যখন বেতন ডেবিট করা হয় তখন সেটি আর অঙ্কে আসে না, অর্থাৎ লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসে না। অর্থাৎ ডেবিট মানে হিসাবভুক্ত হয়েছে, অর্থাৎ লাভ ক্ষতি হিসাবে হিসাবভুক্ত হয়েছে বলেই এটাকে বলা হচ্ছে ডেবিট করা হয়েছে। তো যাই হোক, তো আমাদের আর কিছু নেই। ক্রেডিট দিকে 2 দফা, ডেবিট দিকে আমাদের 2 দফা, বাদ দিলে আমাদের মুনাফা দাঁড়ায় 51,600 টাকা। এই মুনাফাটা আমরা ভাগ করে দিয়েছি আমিন এবং মতিনের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করে দিয়েছি। মুনাফা বন্টনের অনুপাত যোগফল মোট মুনাফা ভাগ করলে এভাবে আসে। আমিনের আসে 34,400, মতিনের আসে 17,200। এই দুটো এখন আমরা অঙ্কে বসাবো। আমিন মতিন ভাগ করে দিলাম, এই হলো বন্টনযোগ্য মুনাফা। এই হচ্ছে মোটামুটি করণীয় ক্ষয়ের আলোচনা। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, কারো যদি বোঝার কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। আশা করি কারো সমস্যা নেই। তাহলে আমরা এখন করণীয় গতে চলে যাচ্ছি। করণীয় গতে তোমরা একটা ছক কেটে নাও, তারিখ বিবরণ আমিন মতিন, তারিখ বিবরণ আমিন মতিন, এভাবে তোমরা একটা ছক কেটে নাও। তোমাদের ছক কাটার জন্য আমি একটু সময় দিচ্ছি। ওকে, এখন আমরা অঙ্কে আলোচনা করছি। ক্রেডিট দিকটা আগে আলোচনা করছি। তারিখ দাও 2016 জানুয়ারি 1। খুব সুন্দর এই অঙ্কটা, অর্থাৎ এই মূলধন হিসাবটা। এখানে একটু বুঝার আছে, নতুন দফা আছে। তোমরা আগে যা করেছো তার থেকে একটু নতুনত্ব আছে এখানে।
প্রথমে আমরা ব্যালেন্স বিটি লিখে দিব, যেটা তাদের মূলধন ছিল 2,40,000। এখন ব্যালেন্স বিটি লেখার পরে প্রশ্নে দেখো অতিরিক্ত মূলধন আছে, সেই অতিরিক্ত মূলধনটা আমরা এখন এখানে নগদান হিসাব বলে লিখব। নগদান হিসাব অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন আমিন এনেছে, তাই আমিনের ঘরে আসবে। তাহলে নগদান হিসাব 60,000 আমিনের ঘরে। এরপরে ডিসেম্বর 31 লাভ লোকসান হিসাব। এখানে দেখো লাভ লোকসান আবন্টন লিখি নাই, লাভ লোকসান হিসাব লিখেছি। এর অর্থ হচ্ছে বেতনটা লাভ ক্ষতি হিসাবে লেখা হয়েছিল। আমাদের উদ্দীপকে ছিল বেতন ডেবিট করার পর। বেতন ডেবিট এর অর্থ হচ্ছে বেতনটা লাভ ক্ষতি হিসাবে লেখা হয়েছিল, সেই জন্য বেতনটা মূলধনে আসার আগে হেডিং থাকবে লাভ লোকসান হিসাব। তাহলে লাভ লোকসান হিসাব বেতন 24,000, মাসে 2,000 করে, 12 মাসে 24,000। এটি হচ্ছে মতিন পাবে, মতিন বেতন পাওয়ার অধিকারী ছিল। তাহলে এই দুটো দফা আমাদের আগে অঙ্কে ছিল না, এই দুটো দফা এখানে নতুন করে অ্যাড করলাম। এই নিয়মটা যদি অতিরিক্ত মূলধন নিয়ে আসে তাহলে নগদান হিসাব বলে আসবে, আর যদি বেতন ডেবিট হয়ে যায় তাহলে সেটি লাভ ক্ষতি হিসাব বলে আসবে। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। এরপরে লাভ ক্ষতি আবন্টন হিসাব বলে আগের মতো অন্যান্য অঙ্কে যেভাবে করেছিলাম মূলধনের সুদ আর মুনাফার অংশটা আসবে। মূলধনের সুদ মুনাফার অংশ এগুলো আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে আমরা নিয়েছি, সেখানে এগুলো আছে। তোমরা আগেও এইভাবে করেছো, তাই এটা বুঝতে পারবে আশা করি। এই হলো আমাদের ক্রেডিট দিকের দফাগুলো নিয়ে আলোচনা। মোটামুটি ক্রেডিট দিকের দফাগুলো বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি ডেবিট দিকে। ডেবিট দিকে সবার আগে উত্তোলন বসবে। অ্যাকর্ডিং টু রুলস আমাদের উত্তোলন মূলধন হ্রাস করে, তাই এটি ডেবিটে বসে। উত্তোলন দেওয়া আছে প্রশ্নে, আমিন 16,000, মতিন 12,000, সেটা আমরা দিয়েছি। এরপরে ডিসেম্বর 31 আবার তারিখ দিয়ে লাভ ক্ষতি আবন্টন হিসাব উত্তোলনের সুদ, উত্তোলনের সুদটা আমরা দিলাম। এটা আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে এনেছি, সেখানে এটি দেওয়া আছে। এই হলো আমাদের মোটামুটি এই মূলধন হিসাবের আলোচনা। এখন আমরা ব্যালেন্স সিডি করব। ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। এটা কীভাবে বের করলাম? আগের মতোই ক্রেডিট দিকটা যোগ করে যোগফল থেকে ডেবিট দিকের দফাগুলো বাদ দিয়েছি, দুটা বাদ দিলে এই টাকাটা ব্যালেন্স সিডি। একই রকম মতিনের ক্রেডিট দিক যোগ করে সেই যোগফল থেকে আমরা 12,000 আর 400 এই দুটা বাদ দিয়েছি, ফলে এটা ব্যালেন্স সিডি আসলো। এভাবে আমরা ব্যালেন্স সিডি করলাম। সেই সিডিটাকে আমরা পরের বছর গিয়ে বিডি করে দিব, বিডি করে দিলাম, অর্থাৎ এই সিডিটাই বিডি হবে। তারপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে, যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো। মোটামুটি আমাদের আলোচনা শেষ। আমাদের দুটো অংশ করণীয় ক, খ, গ তিনটাই আমাদের আলোচনা হয়ে গেছে। আজকের এই অঙ্কে আমরা শিখলাম কিভাবে ঋণ হিসাব করতে হয়, এই বিষয়টা আমরা শিখলাম। এরপর আমরা শিখলাম বেতন নিয়ে, যদি বেতন ডেবিট হয় তাহলে এটি কীভাবে হিসাবভুক্ত হয়, অর্থাৎ বেতন ডেবিট হলে সেটি লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসে না, সেটা আমরা দেইনি।
একই রকমভাবে আমরা আবার শিখলাম মূলধন হিসাব। মূলধন হিসাবে আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয় ছিল অতিরিক্ত মূলধন এবং বেতন কীভাবে হিসাবভুক্ত হয়, অর্থাৎ অতিরিক্ত মূলধন লাভাদান হিসাব বলে এবং বেতনটা লাভ ক্ষতি হিসাব বলে লিখতে হয়। এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচনা। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। তোমাদের বাড়ির কাজ হচ্ছে 2017 সাল রাজশাহী বোর্ড 2017 সাল। একই রকম এখানে ঋণ হিসাব করতে বলেছে, এই জন্য এই হোমওয়ার্কটা দিয়েছি। তো এই ছাড়া তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই অধ্যায় নিয়ে, যদি কারো কোনো জানার থাকে অঙ্ক করতে গিয়ে, যে কোনো অঙ্ক, তোমরা যেহেতু এখন বাসায় আসো, তোমরা 2016, 17, 18 সকল বোর্ড তোমরা করে ফেলো। এইভাবে তোমরা করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ো সেটা আমাকে সাথে সাথে নক করবা, আমি সলিউশন করে দেবো। ফাতেমা আমাকে বলেছিল 2017 সাল দিনাজপুর বোর্ডের ক করতে পারেনি। আমি বলছি ওকে এটা মেসেঞ্জারে করে দিব, কিন্তু বলছো ওর মেসেঞ্জার নাকি চালু নেই। আমি বুঝলাম না কেন চালু নেই। তো ফাতেমা তুমি মেসেঞ্জার চালু হলে আমাকে বলো, আমি তোমাকে এটা সলিউশন করে পাঠিয়ে দিব। তাছাড়া তো আমি তোমাকে কীভাবে দিব আমি জানি না, তুমি বলো, আমি তাহলে সেভাবে তোমাকে দিব। অথবা তুমি সমস্যাটা আমি আলোচনা করে হলে দিতে পারি যদি তুমি চাও। তো যাই হোক, আশা করি তোমরা বাসা অঙ্ক করছো। আজকে হোমওয়ার্ক করেছে মিনহাজ, আলামিন, মুনিয়া, এই 3 জন। তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমরা হোমওয়ার্ক করেছো। আর যারা যারা হোমওয়ার্ক করনি অর্থাৎ আমার কথা শুনছো না, তোমরা ভালো করছো না, আমি তোমাদেরকে ঠিক জানাচ্ছি। যাই হোক, সবারই উচিত হোমওয়ার্ক করা, বাসায় একটু পড়াশোনা করা, 1 ঘন্টা করে অন্তত পড়াশোনা করা। অ্যাকাউন্টিং 1 ঘন্টা করে প্রতিদিন পড়তে হয়। তো ঠিক আছে, আজকে আমার ক্লাস আমি শেষ করব। সবাইকে ভালো থাকার জন্য, ঘরে থাকার জন্য বলে আমি আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।